এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বেচারার মান সম্মান শেষ করে দিলে। ভাগ্যিস শোভন এখন অন্যদিকে। অনন্যা এত কিছুর মাঝে যমজ ভাই বোনের দিকে নজর দেওয়ার সময় পায়নি, অথচ ওদের দুজনের বিষয়ে অনন্যার আগ্রহ সবচেয়ে বেশি। ও সাবধানে উপরে ওঠার পাশাপাশি ওদের দু ভাই বোনকে খুঁজতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। ও দেখলো শুভন সানাকে ধাক্কা দিচ্ছে আর সানা শুভনকে ধাক্কা দিচ্ছে, তবে পড়ে যেতে ধরলে দুজন দুজনকে পড়া থেকে আটকে দিচ্ছে। ভীষণ অদ্ভুত এদের সম্পর্ক, কেউ কাউকে মারামারি থেকে ছাড় দেয় না, আবার কষ্টও দেয় না। আর সবচেয়ে বড় কথা, এরা বাবা মায়ের সামনে একদম ভদ্র বাচ্চার মতো আচরণ করে। অনন্যা চোখ বড় বড় করে ওদের দুজনকে দেখে চলেছে। ধাক্কা ধাক্কির খেলা হয়তো এদের আর ভালো লাগছে না, তাই ওরা অন্য কিছু ভাবছে। একটু পর সানার চোখ ঝলমল করে উঠল। ও কোনো সংকেত না দিয়ে শুভনের কান কামড়ে ধরল। ব্যথা পেলেও শুভন কোনো শব্দ করলো না। সানার কান ছেড়ে দিলে শুভনও ওর কান কামড়ে ধরল। দূর থেকে দেখে অনন্যা বুঝতে পারলো দুজনেই মারাত্মক ব্যথা পেয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় মুখ দিয়ে একটু শব্দ বের করেনি ওরা। এই কামড়া কামড়ি চলতেই থাকলো। অনন্যা সে দৃশ্য আর সহ্য করতে পারল না, তাই চোখ সরে নিল। দেখতে দেখতে সকলে কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। বলতে আপত্তি নেই, সকলে বেশ পরিশ্রম করেছে উপরে আসতে। আলমগীর প্রামাণিকের শরীর মাঝখানে খারাপ হলেও উনি সেটা বুঝতে দেননি, কেননা অনন্যা রাগারাগি শুরু করে দিত। তবে সকলের পরিশ্রমের ফল যে এত অসাধারণ হবে সেটা ওরা কল্পনাও করতে পারেনি। সামনের দৃশ্য দেখে সকলের চোখ ধাঁধিয়ে গেল। ওরা মনে হচ্ছে মেঘের কোনো এক রাজ্যে চলে এসেছে। চারদিকে শুধু মেঘ আর মেঘ। এমন অপরূপ দৃশ্যকে আর বর্ণনায় প্রকাশ করা যায়? তবে এতটুকু বলতে আপত্তি নেই যে জান্নাতের এক টুকরো সৌন্দর্যের মাঝে ওরা দাঁড়িয়ে আছে। অনন্যা হাত বাড়িয়ে মেঘ ছোঁয়ার চেষ্টা করলো। কি যে সুন্দর অনুভূতি হচ্ছে ওর। আল্লাহর সৃষ্টি বুঝি এত সুন্দর হয়? শুভন আর সানা নিজেদের ঝগড়া বাদ দিয়ে মুগ্ধ চোখে মেঘের রাজ্য দেখতে লাগলো। অলির ঘাড়ে এখনো পিকু বসা, তবে পিকু অন্য কিছু ভেবেছে এই মেঘকে। ও উচ্ছ্বসিত গলায় বলতে লাগলো, ওয়াও, এতগুলো হাওয়াই মিঠাই! আচ্ছা অলি ভাইয়া, এই হাওয়াই মিঠাইগুলো কিভাবে ঝুলিয়ে রেখেছে? অলি হেসে ফেলে বলল, তুমি আসবে জন্য ওরা নিজেরাই চলে এসেছে। হ্যাঁ, আমি কি এতই বোকা? নিশ্চয়ই আশেপাশে হাওয়াই মিঠাইওয়ালা আঙ্কেল ঝাপটি মেরে বসে আছে। তাই ঠিক আছে, তাহলে খেতে ধরো। হাওয়াই মিঠাইওয়ালা আঙ্কেল দেখবে ছুটে এসেছে তোমাকে ধরতে। পিকু সম্মত হলো। ও হা করে সামনের ম্যাগ খাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখে আসছে না। বারবার চেষ্টা করার পরও ও খেতে পারছে না। শেষে বিরক্ত হয়ে বলে উঠল, অলি ভাইয়া, আমি খেতে পাচ্ছি না কেন? এগুলো মুখে নেওয়ার আগেই মিলিয়ে যাচ্ছে কেন? কারণ এগুলো হাওয়াই মিঠাই। তা তো জানি বোকা, কিন্তু দোকান থেকে যেগুলো কিনি ওগুলো তো খাওয়া যায়। বিল্টু ওদের পাশে ছিল। ও এতক্ষণ কথাগুলো মন দিয়ে শুনছিল, এবার বলে উঠল, কি মূর্খ! এগুলো হাওয়াই মিঠাই না, এগুলো মেঘ। যে মেঘ এখনো চেনে না, সে নাকি ব্রেকআপ করতে জানে। পিকু ফ্রুকুচকে বলল, এই চুপ! মূর্খ মূর্খ! পিকু কান্না শুরু করে দিল। অলি ঈশ্বরায় বিল্টুকে জায়গায় প্রস্থান করতে বলল। বিল্টু চলে গেল। অলি পিকুর উদ্দেশ্যে বলতে লাগলো, কেঁদো না, এটা তো হাওয়াই মিঠাই, তুমি ভুল কিছু বলনি। না, মিথ্যে। এটা হাওয়াই মিঠাই হলে আমি খেতে পারতাম। এটা অন্য হাওয়াই মিঠাই, তুমি যেটা খাও সেটার মালিক মানুষ। আর এই হাওয়াই মিঠাইয়ের মালিক কে জানো? কে? আল্লাহ। ওনার হাওয়াই মিঠাই খাওয়া যায় না, শুধু উপভোগ করা যায়। পিকুর কান্না থেমে গেছে, সাথে সাথে মুখে হাসি ফুটেছে। তা দেখে অলি স্বস্তির নিঃশ্বাস ফেলল। অনন্যা সব শুনেছে। অলির বলা এই প্রথম কোনো কথা ওর ভীষণ মনে ধরেছে। ও পিকুকে নেওয়ার জন্য এদিকে এসেছিল, কিন্তু মনে হয় না পিকু অলিকে ছেড়ে যেতে চাইবে। অনন্যার দিকে চোখ দিতেই অলি ব্যস্ত গলায় বলল, শুনুন, আমার মাফ 3টা দিয়ে যান। অনন্যার ভ্রু কুঁচকে গেল। ও বিড়বিড় করে বলে উঠল, আশ্চর্য ধরনের অদ্ভুত মানুষ তো, মাপের আবার সংখ্যা হয়। আর সবচেয়ে বড় কথা, কি জন্য মাফ চাচ্ছে? অলি সেসব কথা শুনতে পেল না। ও মনের দুঃখে বলতে লাগলো, ভাত খাওয়ার জন্য আমার পেট চিকুর করে কান্নাকাটি করছে। এখন আমি কি করি?
পরন্ত বিকেলের লালচে আভায় পরিবেশটা আরও মনোরম হয়ে উঠেছে। মুগ্ধতা এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ। পুরো পাহাড়টা মেঘে ঢাকা, বিচ্ছিন্ন সব তুলোর মতো মেঘ ঘিরে রেখেছে পাহাড়টাকে। অলি সকলের দিকে এক এক করে তাকালো, অতপর সিটি বাজিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করলো। ওর দিকে সবাই তাকালে অলি বলতে লাগলো, কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত যেমন অপরূপ লাগে, ঠিক তেমন সূর্যোদয়ও অপূর্ব লাগে। যদি দেখতে চান তাহলে আজ এখানে তাঁবু খাটিয়ে একটা ক্যাম্পিং করা যেতে পারে। সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। অলি পুনরায় বলতে লাগলো, না করতে চাইলে সমস্যা নেই, যারা ইচ্ছুক নন তাদের আমি সাবধানে রিসর্টে রেখে আসব। তবে কেউ না করলেও আজ আমি আমার বন্ধুর সাথে এখানে ক্যাম্পিং করব। অলি জানে কেউই আপত্তি করবে না, তবু কথার কথা বলল। আর সবচেয়ে বড় কথা, ওদের আকর্ষণ আরেকটু বাড়িয়ে দিল। অলির ভাবনা মিথ্যা হলো না, সবাই ক্যাম্পিং করতে রাজি হয়ে গেল। সবার মুখ খুশিতে ঝিকমিক করছে। হঠাৎ পিকুর বাবা বলতে লাগলেন, সব ঠিক আছে, কিন্তু তাঁবু কোথায়? আমরা তো সাথে করে তাঁবু নিয়ে আসিনি। অলি মুচকি হেসে বলল, আপনারা না আনলেও আমি সাথে করে বেশ কয়েকটা তাঁবু নিয়ে এসেছি। সবাই এবার নিশ্চিন্ত মনে কংলাক পাহাড়ের মেঘে ঢাকা সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অনন্যা নিজের ক্যামেরায় সেই সৌন্দর্য ক্যাপচার করতে লাগলো। এমন সময় সুফন আর সানার দিকে নজর দিতেই ওদের দুজনের দিকে এগিয়ে গেল। ওরা আপাতত চুপচাপ দাঁড়িয়ে আছে, হয়তো নতুন কিছু মনে মনে আবিষ্কার করছে। অনন্যা সোজা ওদের পাশে গিয়ে দাঁড়ালো, অতঃপর গলা খাকারে দিয়ে বলল, তোমরা একে অপরের কান কামড়ে ধরো, আমি তোমাদের একটা ছবি তুলে দিই। সুভান আর সানা হতভম্ব চোখে অনন্যার দিকে তাকালো। অনন্যা নিজেও প্রশ্নটা করে হতভম্ব হয়ে গেছে। এইভাবে এমন একটা প্রশ্ন যে ওর মুখ থেকে বেরিয়ে যাবে সেটাও ভাবতেই পারেনি। নিজের হতভম্ব ভাব কাটিয়ে সানা বলতে লাগলো, তুমি কথা বলতে পারো? অনন্যা না চাইতেও হেসে ফেলল। পর মুহূর্তেই নিজের হাসি থামিয়ে ও বলতে লাগলো, আচ্ছা, একটা প্রশ্ন করি। সুভান আর সানা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। সম্মতি পেতেই অনন্যা বলতে লাগলো, তোমরা যে কান কামড়ে ধরেছিলে, তোমাদের ব্যথা করেনি? হ্যাঁ, করেছিল। তাহলে ব্যথা পেয়ে কোনো শব্দ করলে না কেন? আর তোমাদের বাবা মায়ের সামনে এই রূপটা লুকিয়ে রাখো কেন? সুভান আর সানা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অনন্যার করা প্রশ্নের কোনো রূপ উত্তর না দিয়ে ওরা দুজন বলতে লাগলো, আপু ছবি তুলবে না? অনন্যা বুঝতে পারলো ওরা প্রশ্নটার উত্তর দেবে না। কিছু কিছু জিনিস অজানা থাকা খুব একটা মন্দ না, তাই ওদের আর জোর করলো না। খুব সুন্দর করে ওদের দুজনের ছবি তুলে দিতে লাগলো। তবে ছবিতে ওরা অনেকে ভদ্রভাবে পোজ দিল, মানে নিজেদের আসল রূপটা এবারও লুকিয়ে ফেললো। অন্যদিকে পিকু অলির পিছু ছাড়ছে না, ও এখনো অলির পিঠে চড়ে আছে। বিল্টু মাহির সাথে ছবি তুলছে। পিকুর দিকে নজর দিতেই বিল্টু দাঁত কেলিয়ে বলতে লাগলো, অলি ভাইয়ের পিঠে চড়ে এখনো হাওয়াই মিঠাই খাচ্ছ বোকা মেয়ে? পিকু চোখ পাকিয়ে হাতের আঙ্গুল উঁচিয়ে বলতে লাগলো। তোমাকে আমি দেখে নিব। বিল্টু মুখ ভেঙচি কেটে আবারও মাহির সাথে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ল। সূর্যাস্ত হওয়ার সময় চলে এসেছে। সকলে সেই দৃশ্য দেখার জন্য সমবেত হয়ে গেল। সূর্যের রক্তিম আভা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তার পাশাপাশি প্রকৃতিটাকে গাঢ় অন্ধকারে ডুবিয়ে রেখে যাচ্ছে। অনন্যা হা হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। ওর চোখ দুটো আজ সার্থক হয়ে গেল। সূর্য হারিয়ে গিয়ে প্রকৃতি অন্ধকারে ডুবে গেলেও সেই অন্ধকার বেশি সময় স্থায়ী হলো না। রাতের খোলা আকাশের মিটিমিটি তারাগুলো প্রকৃতি আলোকিত করার দায়ভার নিজেদের কাঁধে তুলে নিয়ে নিল। হোলি কয়েকজনের সহায়তায় তাঁবু খাটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তাঁবু খাটানোর কাজ শেষ হয়ে গেল। এবার একটু আগুন জ্বালানো দরকার। ওরে কিছু কাঠ সঙ্গে করে নিয়ে এসেছিল। এই কাঠগুলো একত্র করে ও দিয়াশলায় দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সকলে এসে আগুনের পাশে গোল হয়ে বসলো। পিকু অলির কোলে বসে আছে, অনন্যা ওদের সম্মুখে বসে আছে। অনন্যার এক পাশে পিকুর মা, অন্য পাশে ওর দাদু। মশার উপদ্রব কমানোর ব্যবস্থা মাহি ইতিমধ্যে করে ফেলেছে। পিকুর মায়ের নজর হঠাৎ অনন্যার দিকে গেল। উনি ঠুকুচ খেয়ে কিছুক্ষণ অনন্যার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমার একটা চোখ কি বাঁকা? সবাই এবার অনন্যার দিকে তাকালো। এতে করে অনন্যার অস্বস্তি শুরু হয়ে গেল। ওর শুকনো মুখের দিকে তাকিয়ে পিকুর মা ব্যস্ত হয়ে বলতে লাগলেন, তুমি মন খারাপ করলে? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি, হঠাৎ চোখে পড়লো তাই। অনন্যা এই প্রথমবার সকলের সামনে মুখ খুলে বলল, আমি মন খারাপ করি না, ছোট থেকেই শুনে আসছি
তাই এখন আর গায়ে লাগে না। সকলের মধ্যে অপ্রস্তুত ভাব চলে এলো। অনন্যা কথাটা বলে মাথা নিচু করেছে আর মাথা তোলেনি। আগুনের প্রজ্বলিত শিক্ষা অনন্যার মুখে পড়ে সে মুখটা আরো করুণ করে তুলেছে। বলে সে মুখটার দিকে ক্ষণকাল তাকিয়ে থাকলো, অতঃপর চোখ সরিয়ে নিল। এই ম্যাজম্যাজে পরিবেশটা স্বাভাবিক করার জন্য ও গলা খাকারি দিয়ে বলল, মশাদের খাবার তো ওরা খেয়ে নিচ্ছে, আমাদেরও তো উচিত আমাদের খাবার খাওয়া, তাই না? এমন একটা কথারই যেন প্রতীক্ষায় ছিল সকলে। ওরা নিজেদের ব্যাগ থেকে খাবার বের করতে ব্যস্ত হয়ে পড়ল। আলমগীর প্রামাণিক খাবার বের করে নাতনির কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, আমি খাইয়ে দিই লালকুমারী। অনন্যা উদাস নয়নে এক পলক দাদুর দিকে তাকালো, কিছু বলল না। আলমগীর প্রামাণিক নীরবতাকে সম্মতি ধরে নিয়ে ওকে খাইয়ে দিতে লাগলেন। অবশ্য অনন্যা অল্প একটু খেয়েই আর খেলো না। আলমগীর প্রামাণিক শুরুতে জোর করলেও শেষে হার মেনে নিলেন। হঠাৎ অলির দিকে নজর দিতেই দেখলেন ও শুধু কয়েকটা পেয়ারা আর কমলা খাচ্ছে। তা দেখে উনি বলতে লাগলেন, বলি বাবা, তুমি শুধু ফলমূল খাচ্ছ কেন? আমরা বাঙালি, বাচ্চারা কি আমাদের পেট ভরে? অলি মনে মনে বলল, সেটা তো আমিও মানি, কিন্তু আপনার নাতনি আমাকে মাফ করেনি। আমি ভাত খাই কিভাবে? কিন্তু উপরে বলল, মাঝে মাঝে ফলমূল খেতে হয়, ফলমূল খেলে নিজের মধ্যে একটা বিদেশি বিদেশি ফিল আসে। আলমগীর প্রামাণিক হেসে ফেললেন। পরিবেশটা আবারও নর্মাল হয়ে উঠেছে। অলি প্যাটে হাত বোলাতে বোলাতে প্যারা খাচ্ছে। ওর ভীষণ ক্ষুধা পেয়েছে, কিন্তু উপায় নেই। ইচ্ছে মাহি ওর কানের কাছে মুখ এনে বলল, ভাই টেনশন নিস না, কাল মেয়েটার পায়ের সাথে ঝুলে থাকিস, আই থিঙ্ক মাফ করে দিবে। এতটা নির্দয় মনে হয় হবে না। কাটা ঘায়ে নুনের ছিটা দিবি না মাহি? ধুরবোকা, শুধু নুন না, আমি লঙ্কাও দিচ্ছি। সালা। মাহি হাসতে লাগলো। অলি কটমট দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অসহায়ভাবে পেয়ারা খেতে লাগলো। ওর মুখের মধ্যেও কিছু একটা আছে যেটা দেখলে বারবার আলমগীর প্রামাণিকের ওকে খুব চেনা চেনা মনে হয়। এই যে এখনও খুব চেনা চেনা লাগছে ওনার কাছে। আলমগীর প্রামাণিক নিজের কৌতূহল দমানোর জন্য বলে উঠলেন, আচ্ছা অলি বাবা, তুমি কি কখনো ঢাকায় গিয়েছিলে? অলি পেয়ারা খাওয়া বাদ দিয়ে বলল, না আলু দাদু, আমি জন্মের পর থেকে খাগড়াছড়িতে বড় হয়েছি আর চাকরির জন্য রাঙামাটিতে এসেছি, তাছাড়া কোথাও যাইনি। ও আচ্ছা। অলি শর্ট করে আলমগীর প্রামাণিককে আলু দাদু বলে ডাকে। সে সম্বোধন শুনে পিকু খিক করে হাসছে। ও হাসতে হাসতে বলল, আমি তোমাকে পটল দাদু বলে ডাকবো, কারণ পটল আমার অনেক পছন্দের। ওর কথা শুনে সবাই হেসে ফেলল। অবশ্য অনন্যা এখনো মাথা নিচু করে বসে আছে। ওর মুখটা এখনো শুকনো। অন্য কেউ খেয়াল না করলেও অলি ঠিকই সেটা খেয়াল করলো। রাত বাড়তে থাকলে মানুষও কমতে থাকলো। এক এক করে সকলে তাঁবুর ভিতরে প্রবেশ করে ঘুমের আয়োজন করছে। আলমগীর প্রামাণিক ভীষণ জোশে এসে বলেছিলেন উনি আজ সারা রাত জেগে থাকবেন, অথচ সবার প্রথমে ঘুমের রাজ্যে ঢলে পড়া ব্যক্তিটা উনি। অলি গিয়ে ওনাকে তাঁবুতে শুয়ে দিয়ে এসেছে। এখন আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে গুটি কতেক মানুষ। তার মধ্যে অনন্যা, অলি, মাহি, বিল্টু আর শুভন, সানা, পিকু। পিকু অলির কোলে বসে আছে, তবে ওর চোখ ঢুলু ঢুলু, যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে। শুভন, সানা সুযোগ পেয়ে মারামারি শুরু করে দিয়েছে। অলি হতবাক হয়ে ওদের কাণ্ড কারখানা দেখতে লাগলো। শুভন সানার হিজাব টেনে ধরেছে আর সানা শুভনের চুল টেনে ধরেছে। তারপর ওর মুখ বরাবর একটা খুশি দিল আর সানাও ওর মুখ বরাবর একটা খুশি দিল। তা দেখে অলি আটকে উঠে বলল, আরে করছো কি? মেঘের রাজ্যে এসে ডিসুম ডিসুম, ছ্যাঃ কি লজ্জার কথা। ওরা দুজন থামলো না, বরং অলির দিকে তাকিয়ে একের সাথে হেসে উঠে বলল, ডোন্ট ওয়ারি ভাইয়া, বাঙালি ভাত না খেলে যেমন বাঁচে না, তেমন আমরা মারামারি না করে বাঁচতে পারি না। কই, ভাত ছাড়া তো আমি দিব্যি বেঁচে আছি। অলির কথাকে পাত্তা না দিয়ে ওরা নিজেদের কাজে অব্যাহত রাখলো। প্রথম দিকে অলি চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে থেকে পর মুহূর্তে চোখ সরে নিল। তবে এত কিছুর মাঝে অনন্যা ছিল নীরব দর্শক। ও হাঁটুতে মাথা রেখে আকাশের তারা ঝলমল প্রকৃতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিকু ঘুমিয়ে পড়েছে। অলি ওকে ভালোভাবে কোলে নিয়ে শুভন সানার থেকে মনোযোগ সরালো, নয়তো ও যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে পারে। মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য অলি বলতে লাগলো, মাহিরে, আমার ছাগলগুলোকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কেন? খোতেজা চাচি তো তোর ছাগলগুলোর দায়িত্ব নিয়েছে, টেনশন কিসের? সেটা না, খোদেজা চাচি থাকতে আমার ছাগলের কিছু হবে না সেটা আমি জানি,
কিন্তু আমার ছাগল থাকলে মঞ্জু চাচার ছাগলের ক্ষতি হতে পারে। মাহি কৌতূহল নিয়ে অলির দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন বলতো, কাহিনী কি? আসলে আমার রাম ছাগল দুটো মঞ্জু চাচার মেয়ে ছাগল দুটোর সাথে ইটিস পিটিস করার চেষ্টা করছে। এখন আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে তাহলে আমি মুখ দেখাবো কিভাবে? ছাগলের মালিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ওর কথা শুনে মাহি আহম্মক হয়ে গেল। শোভন সানা নিজেদের মধ্যকার মারামারি বাদ দিয়ে অলির দিকে তাকালো। এমনকি অনন্যাও আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি অলির দিকে তাকালো। সবার চাহনি দেখে অলির বুকটা ধাক করে উঠল। সবচেয়ে বেশি ভয় লাগছে অনন্যার চাহনি। কি সুচালু দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা গো। ক্ষণকাল বাদে মাহি জোরে জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে ঘাসের উপর শুয়ে পড়লো। শোভন সানা ওরাও হাসিতে গড়াগড়ি খাচ্ছে। অলি মাথা চুলকে অনন্যার দিকে তাকালো। অনন্যা এখনো চোখ শুরু করে ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে অলি বিড়বিড় করে বলল, আমার কষ্টে সবাই হাসে, ছ্যা। এমন সময় ঘুমন্ত পিকু ঘুমের ঘুরে বলে উঠল, অলি ভাইয়া সাব্বাস, ছাগলের পিঠে চড়ে সবাইকে তাক লাগিয়ে দাও। ওর কথা শুনে এবার সবাই হেসে ফেলল, এমনকি অনন্যাও। ভোরের আলো ফোটার সময় এখনো হয়নি, তবু অলি আর মোড়া ভেঙে উঠে বসলো। হায় তোলে তাঁবু থেকে বের হয়ে এলো। ফজরের নামাজের ব্যবস্থা করতে হবে। বাইরের শীতল হাওয়া বইছে, ফলে অলির ঠান্ডা ঠান্ডা অনুভব হলো। সেই ঠান্ডাকে পাত্তা না দিয়ে ও যেখানে পানির ব্যবস্থা রেখেছিল সেখানে যেতে লাগলো। ওর চোখের ঘুম এখনো পুরোপুরি কাটেনি। ক্রমাগত হাই তুলতে তুলতে ও হাঁটতে লাগলো। তবে হঠাৎ করে পাশে তাকাতেই ওর পিলে চমকে উঠল। গত রাতের কাঠগুলো পুরো ছাই হয়ে গেছে, ওগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে। তার পাশে একটা ছায়া মূর্তি বসে আছে। অলি বুকে হাত দিয়ে চাপা আর্তনাদ করে উঠল। তবু কৌতূহল বশত ও এক পা করে এগিয়ে আসতে লাগলো। অনেকদিনের শখ ও একটা জিন দেখবে। আজ মনে হয় সেই গোল্ডেন সুযোগ এসে গেছে। অলি পা টিপে টিপে ছায়া মূর্তিটার পেছনে এসে দাঁড়ালো। পর মুহূর্তে কিছু বলতে ধরলেই দেখলো ওর কণ্ঠ থেকে ফ্যাস ফ্যাসে স্বর বের হচ্ছে। তবু গলাটা খানিকটা খাকারি দিয়ে বলল, কে, জিন না পরি? ছায়া মূর্তিটাও আতকে উঠে চট করে জলদি বসা থেকে উঠে পড়ে মৃদু চিৎকার করলো। ওর চিৎকারে অলিও আরেকবার চিৎকার করে উঠলো। দুজনে পাক্কা 1 মিনিট চিৎকার করলো। নিজেকে কিছুটা সামলে অলি প্যান্টের পকেট থেকে টর্চ লাইটটা বের করে ছায়া মূর্তিটার মুখে আলো ধরলো। অনন্যার সাথে সাথে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। অলি ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ শ্বাস ফেললো। ও দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলো, ছ্যা, এটা দেখছি মানুষ। ভাবলাম এবার হয়তো জিন বা পরীকে দেখব। অলির আফসোসের সীমা রইল না। ও খুবই হতাশ ভঙ্গিতে মাথা নাড়াতে লাগলো। অনন্যা ক্ষণকাল ভ্রুকুচকে তাকিয়ে থেকে পুনরায় আগের জায়গায় বসে পড়ল। অলি ক্ষণকাল চুপচাপ দাঁড়িয়ে থেকে ওর থেকে খানিকটা দূরে বসলো। অতঃপর বলতে লাগলো, আপনি এত রাতে এখানে কি করছেন? অনন্যার থেকে কোনো উত্তর পাওয়া গেল না। একটু অপেক্ষা করার পর অলি পুনরায় বলতে লাগলো, নাকি রাত থেকে এখানেই বসে আছেন? এবারও বিপরীত পাশে নিস্তব্ধতা। জবাবের অপেক্ষা করেও যখন কিচ্ছু পাওয়া গেল না তখন অলি পুনরায় বলল, আবার আগুন জ্বালিয়ে নিতেন। এত ঠান্ডায় কি পাহাড়ি এলাকায় শুধু শাল দিয়ে ঠান্ডা কমার কথা? অনন্যা নিজের গায়ের শালটা আরো ভালোভাবে পেঁচিয়ে নিয়ে গুটি সুটি মেরে বসলো। অলি একটু বসে থাকার পর উঠে পড়লো। কয়েকটা কাঠ এনে পুনরায় আগুন জ্বালিয়ে দিল। অতঃপর উজু করার জন্য পানির কাছে যেতে ধরলেই অনন্যা অস্ফুট স্বরে বলল, আজান দেয়নি এখনো। অলি এক পলক অনন্যার দিকে তাকালো। অতঃপর অনন্যার থেকে বেশ খানিকটা দূরত্বে বসে পড়লো। অলি চুপ করে বসে থেকে আগুনের লিখলিখে শিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তবে ওর মান সম্মান শেষ করার জন্য পেটটা খিদায় গুরুম গুরুম করতে লাগলো। অনন্যা চকিত ওর দিকে তাকালো। এতে করে লজ্জা পেয়ে অলির কান লাল হয়ে গেল। ক্ষণকাল নীরবতা। অনন্যা নিজের চোখ আবারও সরিয়ে নিয়েছে। তবে একটু পর অলিকে অবাক করে দিয়ে ও বলে উঠল, বিদেশি হওয়ার অভিনয় করতে গিয়ে ফলমূল খেয়ে পেটের অবস্থা খারাপ করার কোনো মানে দেখছি না। অলি নিজের হতভম্বতা কাটে ক্ষীণ গলায় বলল, আমার ভাত খাওয়া বারণ। কেন? কারণ আপনি আমাকে মাফ করেননি। আপনার থেকে আমি 4টা মাফ পাই। অনন্যা এতক্ষণ অন্যদিকে তাকিয়ে কথা বলছিল। এবারও অলির চোখে চোখ রেখে কপাল কুচকে কাট কাট গলায় বলল, কিসের মাফ বলুন তো? সেই গতকাল থেকে দেখছি
কথায় কথায় মাফ চাচ্ছেন, কিন্তু কি জন্য মাফ চাচ্ছেন বলবেন আমায়? অলি ও সোজা হয়ে বসলো, গলা খাকারে দিয়ে বলতে লাগলো, আমি প্রথম সাক্ষাতেই পিকুকে ইনডিরেক্টলি কাঁদিয়ে ফেলেছিলাম। আপনাকে পিকুর মা বলে ফেলেছিলাম। আপনাকে মনে মনে অদ্ভুত উপাধি দিয়েছি। মাঝে মাঝে আপনাকে মনে মনে হয়তো খানিকটা গালিও দিয়ে ফেলেছি। এই হলো সর্বমোট 4টা মাফ। দিন আমার মাফ, আমাকে দিয়ে দিন। অনন্যা কিংকর্ত বিমূঢ় হয়ে অলির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, অতঃপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, এগুলোর জন্য কে মাফ চায়? আমি চাই, প্লিজ দিন। আমি ভাত খাচ্ছি না গতকাল থেকে। আমার বাঙালি পেট সেটা আর সহ্য করতে পারবে না। অনন্যা আহামক হয়ে বলল, এই সামান্য মাফ না পাওয়ায় আপনি ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, এখন বলুন মাফ করেছেন। একটু হয়তো ভাত আছে, আমি গরম করে সেটা খেয়ে নিব। ভারী আশ্চর্য মানুষ তো আপনি। জানি, কিন্তু আমার মাফটা? অনন্যা হেসে ফেলে বলল, আচ্ছা করলাম মাফ, গিয়ে ভাত খান। অলি থমকে গেল সামনের রমণীটাকে দেখে। এই প্রথমবার ওর খেয়াল হলো মেয়েটাকে হাসলে সম্পূর্ণ অন্যরকম লাগে। ওর গালে আর থতনিতে কি সুন্দর টুল পড়ে। ক্ষণকালের জন্য অলি সব কিছু ভুলে অনন্যার আগুনের প্রভাবে হয়ে ওঠা লালচে হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে থাকলো। এমন সময় অলির প্যাট আবারও গুরুম গুরুম করে উঠল। এতে করে ওর নজর অনন্যার থেকে সরে গেল এবং আবারও লজ্জায় কান দুটো লাল হয়ে উঠল। অনন্যা হাসি অব্যাহত রেখেই বলল, দ্রুত খান। অলি চটজলদি উঠে পড়ল। দ্রুত গিয়ে গতকালের রাখা কিছু ভাত, লবণ আর লঙ্কা নিয়ে ফিরে আসলো। আগুনের তাপে ধরে খানিকটা গরম করে নিয়ে ও মহানন্দে গপাগপ খেতে লাগলো। কয়েক সেকেন্ড ওর খাওয়ার দিকে তাকিয়ে থেকে অনন্যা চোখ সরে নিল। রাতের আকাশে চাঁদের পাশে একটা শুকতারা জ্বলজ্বল করছে। সেটা সৌন্দর্য দেখলে মনটা ভরে ওঠে। অনন্যার সেই সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অন্যদিকে অলি গাপুস গুপুস করে ভাত খেতে লাগলো। প্রচণ্ড ক্ষুধার মধ্যেও যেটাই খাওয়া হোক না কেন সেটাই অমৃত বলে মনে হয়। অবশেষে অলি মশাই মাফ পেয়ে ভাত খেতে পারলো। চারিদিক থেকে মৃদু আজানের মিষ্টি সুর ভেসে আসতে লাগলো। অলির খাওয়া হয়ে গেছে। ও খাবারের প্লেট যথাস্থানে রেখে মনোযোগ দিয়ে আজান শুনতে লাগলো। আজান শেষ হওয়ার মধ্যেই আলমগীর প্রামাণিক ঢুলো ঢুলো চোখে তাঁবু থেকে বেরিয়ে আসলেন। এমন ঘুম ঘুম চোখে সামনে দুটো মানুষকে বসে থাকতে দেখে উনি ছোট বাচ্চাদের মতো চিৎকার করে উঠলেন। তা দেখে অলি হেসে ফেলে বলল, আলু দাদু, ভয় পেও না। আমি আর তোমার রোবট নাতনি আগুনের কাছে বসে আছি। আলমগীর প্রামাণিক জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। অতঃপর ধীর পায়ে ওদের দিকে এগিয়ে সে আগুনের পাশে বসলেন। নিজের ভয় দূর করার পর উনি অলির সাথে উজু করতে চলে গেলেন। ওদের হয়ে গেলে অনন্যা উজু করে নিল। একটু পর আরও কয়েকজন উঠে উজু করে নামাজ আদায় করে নিল। কংলাক পাহাড় থেকে সকলে সূর্যোদয়ের অসাধারণ রূপ দেখতে কোনো ভুল করল না। অনন্যা দেখার পাশাপাশি ক্যামেরাতেও সেই দৃশ্য বন্দি করে রাখলো। সূর্যোদয় দেখার পর্ব শেষ করার পর সকলে আরেকটু ঘুরে দেখলো কংলাক পাহাড়ের সৌন্দর্য। তারপর সেখান থেকে চলে আসার বন্দোবস্ত করতে লাগলো সকলে। সবকিছু গুছিয়ে নিয়ে সকলে পাহাড় থেকে নামার প্রস্তুতি নিতে লাগলো। অলি ওদের দিক নির্দেশনা দেওয়া শেষ করে বলতে লাগলো, এরপর আমরা সাজেক ভ্যালির উপজাতিদের জীবন বৈচিত্র্য দেখতে যাব। তো সেটা দেখতে হলে আমাদের দ্রুত পাহাড় ত্যাগ করতে হবে। চলুন যাওয়া যাক। এটা বলে অলি সকলের মধ্যে জোশ নিয়ে আসলো। সবাই যেন আনন্দের সাথে দ্রুত পাহাড় থেকে নামতে পারে সেই ব্যবস্থা করলো। পেকু ঘুম থেকে উঠে অলির আশেপাশে ঘুরঘুর করছিল। এবারও অলির ঘাড়ে চড়ে বসলো। অলিও হাসি মুখে ওকে সাথে নিয়ে নিচে নামতে লাগলো। শুভন সানা আবারও ভদ্ররূপে ফিরে এসেছে, কারণ ওদের বাবা ওদের পাশাপাশি হাঁটছে। অনন্যার সেদিকে এক পলক তাকিয়ে হেসে ফেললো আর মনে মনে বলল, বেচারা কতক্ষণ না জানি নিজেদের আসল রূপে আসতে পারবে না। এখন কি নিষ্পাপ লাগছে দেখো। অনন্যার মন খারাপ মিলিয়ে গিয়েছে। কালকের আহত মনটা আজ ঝরঝরে হয়ে গেছে, তাই সবকিছু ওর মনে ভালো লাগা সৃষ্টি করছে। ওদিকে অলির মুখেও হাসি ফুটেছে। মাফ পেয়েছে বলে কথা। একটু পর মাহি ওর দিকে এগিয়ে এসে বলল, কিরে অলি, কটা নাগাদ মেয়েটার পায়ে ঝুলে পড়বি বলে ভেবেছিস? অলি দাঁত কেলিয়ে বলল, লাগবে না, আমি ভাত খেয়ে নিয়েছি। মাহি কপাল কুঁচকে বলতে লাগলো, স্যাহ, তুই নিজের নীতি নৈতিকতা ভুলে গেছিস। মাপ না পেলে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা নেওয়া ছেলে এভাবে অবলীলায় নিজের এত বছরের সাধনা ভুল পরিণত করলো। বেশি কথা বলিস না, আমি আমার প্রতিজ্ঞা ভুলিনি। মাহি ব্যঙ্গ করে বলল,
হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। মেয়েটা আমাকে মাফ করে দিয়েছে। মাহির চোখ কপালে উঠে গেল। ও হতভম্ব গলায় বলল, সে কি মাফ করে দিল? হেস, আমি ভেবেছিলাম কয়েকদিন তোকে ফল খেয়ে বেঁচে থাকতে দেখবো, তা আর হলো কোথায়? অলি ভ্রু কুচকে মাহির দিকে তাকিয়ে বলল, তুই কি আসলেই আমার বন্ধু? বন্ধু জন্যই তো তোকে ফলের দ্বারা বাঁচতে দেখতে চাই। আরে তোর নাম নিগেশ বুকে উঠে যেতে শালা। গিনেস বুক না, কবরস্থানে নাম উঠে যেত। মাহি হেসে ফেলল। পিকু অলির কাঁধে বসে খিক খিক করে হাসতে লাগলো। এই দুই বন্ধুর কথাগুলো শুনতে ওর ভীষণ ভালো লাগে। হঠাৎ বিল্টুর দিকে চোখ যেতেই দেখলো বিল্টু ওকে মুখ ভেঙচে কাটলো। তা দেখে পিকুর বাচ্চা সুলভ মুখটার আগে রক্তিম হয়ে গেল। সকলে রিসোর্টে পৌঁছে গেছে। অল্প একটু বিশ্রাম নিয়ে উপজাতিদের কালচার দেখতে যাবে ওরা। আলু দাদু আলমগীর প্রামাণিকের শেষ হয়ে পড়েছেন। বুড়োর হাড় হাড্ডিগুলো নড়বড়ে হয়ে গেছে। তার দিকে তাকিয়ে অনন্যা হতাশ শ্বাস ফেলল। অতঃপর বাইরে বেরিয়ে আসলো। ওর খুব একটা ক্লান্ত লাগছে না। আশেপাশের জায়গাগুলো অপূর্ব, তাই শুধু দেখতে ইচ্ছে করে। অনন্যা জায়গাগুলো দেখতে দেখতে হাঁটতে লাগলো। হঠাৎ পিকু এসে বলে উঠল, এই যে রোবট আপু, পটল দাদু কোথায়? প্রথম দফায় অনন্যা হাঁক চুকিয়ে গেল। পটল দাদুকে এটা বুঝতে ওর পাক্কা 2 মিনিট লাগলো। বুঝতে পারতেই ও হেসে ফেলে বলল, তোমার পটল দাদু বিছানায় চিৎপতং হয়ে শুয়ে আছে। ও আচ্ছা। কথাটা বলে পিকু জায়গা প্রস্থান করলো। আরও কিছু সময় হাঁটাহাঁটি করে অনন্যা রিসোর্টে ফিরে যেতে ধরলে অলির সাথে ওর দেখা হলো। তবে কেউ কিছু বলল না, যে যার গন্তব্যে যেতে ধরলো। কিন্তু কিছু কথা কানে যেতেই ওরা থমকে দাঁড়ালো। ওদের থেকে খানিকটা দূরত্বে পিকু আর বিল্টু। বিল্টু পিকুকে বলছে, এই মেয়ে শোনো। পিকু ভ্রু কুচকে বলল। কি হয়েছে? বিল্টু হেসে হেসে বলল। আমার সাথে প্রেম করবে? পিকুর মুখের বিরক্তি ভাব দূর হয়ে গেল। ও অল্প অল্প হাসছে, হয়তো লজ্জা পেয়েছে। দুটো ল্যাদা বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদিকে অনন্যা আর অলি বিস্ফোরিত নয়নে একে অপরের দিকে তাকিয়ে বলে উঠল। এটা কি? দূর থেকে কয়েকটা পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজের পাশাপাশি একজনের কান্নার আওয়াজ কানে বাজছে। কান্নার মালিক আর কেউ নয়, সেটা হচ্ছে বিল্টু। অলি ওকে একটা গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। বিল্টুর মাথা মাটির দিকে আর পা আকাশে। অলি চুপচাপ কোমরে 2 হাত দিয়ে ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। বিল্টুর কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। এখানে অলি আর ও ছাড়া আর কেউ নেই। অলি ঘাসের উপর বসে বলতে লাগলো, কিরে বিল্টু বাবু, প্রেম করবি না? বিল্টু খুব জোরে কেঁদে উঠে বলল, না। আরে কর কর, প্রেম করার কুরকুরি যখন উঠেছে তখন একটা প্রেম করেই ফেল। বিল্টু হেঁচকে তুলে বলতে লাগলো, ও অলি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে এত মিষ্টি মেয়ে জীবনে দেখিনি তো, তাই গলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, গলে যা। আমি তো মানা করিনি। তোর প্রেম করার খবর আমি কুত্তার সংক্রান্ত আমার ভাইরালের মতো ভাইরাল করে দিব। তুই তো সেলিব্রিটি হয়ে যাবি রে। ভাইয়া, তোমার পায়ে ধরছি, দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি তো মাফ না নেওয়া পর্যন্ত ভাত খাও না, তাহলে আমাকে মাফ করছো না কেন? তোর বয়স কত রে? সেদিন আমার চোখের সামনে ফুটে বেরোলি, আর আজকেই প্রেম করতে চাস? বদের হাড্ডি। বিল্টুর কাঁদতে কাঁদতে গলা বসে গেছে, চোখের পানিও শুকিয়ে গেছে। তবু ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, তা তো ছোট বাচ্চা একটু ভুল করে ফেলেছে, তাই বলে মাফ করবে না? অলি বসা থেকে উঠে বলল, নতুন একটা অভিজ্ঞতা তৈরি কর বিল্টু। উল্টো ঝুলে দেখ পৃথিবীটা দেখতে কেমন লাগে। ওকে? কথাটা বলে অলি জায়গা প্রস্থান করলো। উপজাতিদের জীবন বৈচিত্র্য দেখতে যাওয়ার কথা দুপুরের খাবারের পর। এখনো অনেক সময় বাকি আছে, তাই অলি বিল্টুকে একটা আচ্ছা মতো শিক্ষা দিতে চাচ্ছে। আপাতত ও আশেপাশে একটু হাঁটাহাঁটি করবে, তারপর বিল্টুকে সোজা দুনিয়া দেখাবে। অনন্যা আর পিকু মুখোমুখি বসে আছে। অনেকক্ষণ থেকে ওরা এভাবে নিশ্চুপ বসে আছে। পিকুর চোখ ফেটে পানি বেরিয়ে আসার উপক্রম হয়েছে। অনন্যা সেই অসহায় মুখটার দিকে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে উঠল, এসব কি পিকু? পিকু ঠোঁট উল্টে বলল, রোবট আপু, আমি কিছু করিনি। বিল্টু ভাইয়া আমার সাথে প্রেম করতে চেয়েছিল। বুঝলাম। পিকু চোখের পানি মুছে বলতে লাগলো, না, তুমি বোঝোনি। তুমি এখন আমাকে মারবে। আশ্চর্য, তোমাকে মারবো কেন? আমি জানি। ভুল জানো, আমি তোমাকে কিছু করব না। তবে একটা কথা বলতে চাই, শুনবে? পিকু মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। অনন্যা পিকুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এটা নিশ্চয়ই খারাপ হয়েছে। তোমার বিল্টু ভাইয়া ভুল করেছে। দ্বিতীয়বার কেউ এমন কথা বললে তৎক্ষণাৎ তোমার
আব্বু আম্মুর কাছে গিয়ে সব বলে দিবে, ঠিক আছে? ঠিক আছে, এটাও বলবো। থাক, এটা বলা লাগবে না। আমি আর তোমার অলি ভাইয়া যেহেতু জেনে গেছি, সেহেতু বাকিদের সেটা বলা দরকার নেই। আচ্ছা। অনন্যা পিকুর চোখের পানি মুছে দিয়ে বলল, হয়েছে, কাঁদতে হবে না। তুমি এখন তোমার আব্বু আম্মুর কাছে যাও। পিকু মাথা হেলিয়ে জায়গা প্রস্থান করলো। ও চলে যেতেই অনন্যা আশেপাশে তাকালো, কেউ নেই। তাই ও মন খুলে হাসতে লাগলো। ওর কি যে হাসি পাচ্ছে বলার মতো না। বেশ কিছুক্ষণ হাসলো, তারপর উঠে দাঁড়ালো আলমগীর প্রামাণিকের খোঁজ নেওয়ার জন্য। রিসোর্টের রুমে প্রবেশ করতে দেখলো পিকু আলমগীর প্রামাণিকের প্যাটের উপর বসে খিলখিল করে হাসছে আর সাদা দাড়িগুলো টানছে। অনন্যা মুচকে হেসে ভেতরে প্রবেশ করলো। এই পিচ্ছি মুহূর্তের মধ্যে কান্না ফুলে গেছে, আবার আগের মতো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। অনন্যা ওদের সামনে গিয়ে বলল, কি ব্যাপার পিকু, তোমাকে না বললাম তোমার আব্বু আম্মুর কাছে যেতে? পিকু মুখ ভেঙচি কেটে বলল, কেন যাব? পটল দাদু অনেক মজাদার, আমি তার ভাতের মতো সাদা দাড়ি দিয়ে খেলবো, তুমি ভাগো। অনন্যা হেসে ফেলল। পর মুহূর্তে কাটকাট গলায় বলল, এই যে বুড়ো, তুমি দেখছি আমাকে ভুলেই গেছো। তোমাকে আর মায়ের থেকে চুরি করে করে মিষ্টি খাওয়াতে পারবো না। আলমগীর প্রামাণিক নাতনির কথায় বিন্দু মাত্র বিচলিত হলেন না, বরং আগের মতো পিকুর সাথে দুষ্টুমিতে মেতে উঠল। এমন ইগনোর পেয়ে অনন্যা হতাশ শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রুমের ভেতর থেকে আলমগীর প্রামাণিক আর পিকুর খিলখিলিয়ে হাসির শব্দ ভেসে আসছে। অনন্যা মুচকে হেসে সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এবার শুভন আর সানার সাক্ষাৎ পাওয়া গেল। ওরা এবার থাবড়া থাবড়ে শুরু করেছে। একের পর এক থাপ্পড় পটপট করে ওদের গালে পড়ছে, তবে বিন্দু মাত্র ব্যথা পাওয়ার ছাপ ওদের মুখমণ্ডলে নেই। অনন্যার মাথায় হঠাৎ একটা বুদ্ধি চলে আসলো। ও দৌড়ে গিয়ে রুম থেকে নিজের ক্যামেরাটা নিয়ে আসলো। ওদের থাবড়া থাবড়ির পর্ব এখনো চলছে। অনন্যার সেই সুযোগে পটাপট কয়েকটা ছবি তুলে ফেললো। এই রূপ দেখার অধিকার ওদের বাবা মায়ের আছে। অনন্যার ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। অনেকদিন পর নিজের মধ্যেও এমন একটা রূপ খুঁজে পেল। সেই ছোটবেলায় হুট করে চোখের সমস্যাটা শুরু হলে নানা কথা ওর কানে আসতো। প্রথমে সেসব না বুঝলেও বড় হওয়ার সাথে সাথে বুঝতে লাগলো এবং ওর চঞ্চল ভাবও হারিয়ে যেতে লাগলো। একদম চুপচাপ হয়ে গিয়েছিল ও, কারোর সাথে খুব বেশি কথা বলতো না। তবে ভ্রমণে এসে হুট করে নিজের ভেতরে লুকিয়ে রাখা সেই চঞ্চল ভাবটা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যাক সে কথা। অনন্যা ক্যামেরা নিজের পেছনে লুকিয়ে রেখে ধীর পায়ে ওদের দিকে এগিয়ে যেতে লাগলো। এবার আর থাবড়া থাবড়ি চলছে না, এখন চলছে ঢিল ছোড়াছুড়ি। অনন্যা এদের দুজনকে যত দেখে তত হতভম্ব হয়ে যায়। এদের শরীর কি দিয়ে তৈরি? ও বলেই ফেললো, তোমরা আদৌ মানুষ? ক্ষণিকের জন্য নিজেদের কাজ বন্ধ রেখে শুভন আর সানা চোখেতে অনন্যার দিকে তাকালো। অনন্যার কুঞ্চিত মুখশ্রীর দিকে তাকিয়ে ওরা দুজনেই হেসে ফেললো। সেই হাসি মাখা মুখে ওরা সমস্বরে বলল, আমাদের বাবা মা যেহেতু মানুষ, সেহেতু আমরাও হয়তো মানুষ। অনন্যা কিছু না বলে শুধু দেখে চললো ওদের দিকে। একটু পর শোভন বলল, আমাদের সাথে খেলবে আপু? অনন্যা হতভম্ব চোখে ওর দিকে তাকালো। শোভনের পরপর সানা বলে উঠল, দেখে মনে হচ্ছে খেলবে ভাই, চলো খেলি। অনন্যা অবাক হওয়ারও সময় পেল না। তার আগে সানা ওর মুখের দিকে পানি দিয়ে ভরা একটা ছোট বল ছুঁড়ে মারলো। বলটা পড়ার সাথে সাথেই সেটা ফেটে গিয়ে অনন্যার মুখটা পানি দিয়ে ভিজে গেল। অনন্যা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ওর পুরো বিষয়টা এখনো হজম হয়নি। হজম হওয়ার আগেই আরেকটা বল ওর মুখের উপর পড়লো। না, এবার আর মেনে নেওয়া যাচ্ছে না। পাশ থেকে নিজে বল নিয়ে অনন্যা ওদের দুজনের দিকে ছুঁড়ে মারলো, আর আগে নিজের ক্যামেরাটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসলো। এইভাবে অনেকক্ষণ বল ছোড়াছুড়ি চললো। তিনজনেই ভিজে গেছে। অনন্যা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, তোমরা তো নিজেদের এই ভয়ঙ্কর খেলায় কাউকে নাও না, তাহলে আজ এমন করলে কেন? শুভন আর সানা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অতঃপর হাই তুলে একই সাথে বলল, এ যেন আমাদের এই রূপের ছবি তুলছিল। অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। আরে দুই ভাই বোন এতটা চালাক সেটাও ভাবতেই পারেনি। তৎক্ষণাৎ ও ছুটে গিয়ে ক্যামেরাটা চেক করলো। ও তন্ন তন্ন করে খুঁজেও ওদের দুজনের ছবি কয়টা খুঁজে পেল না। ওর অবস্থা দেখে সানা মুচকে হেসে বলল, লাভ নেই, তোমাকে বল ছোড়াছুড়ি ব্যস্ত রেখেই এক পর্যায়ে শ্রবণ গিয়ে ছবিগুলো গায়েব করে দিয়েছে। অনন্যা আহামক হয়ে বলল, তোমরা তো দারুণ বিচ্ছু। এখনো তো কিছুই দেখলে না, আমরা তো আরো বেশি বিচ্ছু।
অনন্যা এবারও প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। তার আগেই ওর মুখে পরপর 2-3টা বল পড়ল। পাল্টা জবাব দেওয়ার সুযোগই পাচ্ছে না অনন্যা। রীতিমতো থতমতো অবস্থা হয়ে গেল ওর। তবে হুট করে শোভন আর সানা থেমে গেল। যদি ওদের হাতে এখনো বল রয়েছে। অনন্যা ওদের থেমে যাওয়ায় অবাক হলেও 2 হাত ভর্তি করে কয়েকটা বল নিল। ও ছুটতে যাবে তার আগে শোভন আর সানা বাঁকা হেসে সমস্বরে বলল, আপু এবার ঠেলা সামলাও। বলে ওরা দুজন অনন্যাকে বল না ছুঁড়ে পিছু ঘুরে একজনকে উদ্দেশ্য করে বল ছুড়ল। অতঃপর হুট করে দুজনেই লুকিয়ে পড়ল। অনন্যা হতভম্ব চোখের সামনের ব্যক্তিটার দিকে তাকিয়ে থাকলো। অলি 2 হাত উঁচিয়ে নিজের বুকের দিকে তাকিয়ে আছে। বল ফেটে গিয়ে ওর বুকের কাছের টি শার্টটা ভিজে গেছে। অলি নিজের হতভম্বতা কাটিয়ে সামনে তাকালো। অনন্যা থতমত মুখে বল হাতে ওর দিকে তাকিয়ে আছে। অলি অনন্যার হাতের বলগুলোর দিকে তাকাতেই অনন্যা সেগুলো তৎক্ষণাৎ নিচে ফেলে দিল। ও মনে মনে বলল, এভাবে ভাসিয়ে দিয়ে গেল বিচ্ছু দুটো। অলি অনন্যার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাকারি দিল। পরপর 2-3 বার গলা খাকারি দিয়ে ও বলে উঠল, আপনার নিশানা অনেক সুন্দর। যাকে আপনার থেকে আমার একটা মাফ পাওনা রইল, তবে আমি দিব না। আপনি একবেলা ভাত না খেয়ে থাকবেন, তারপর মাফ করব। গড়গড় করে অনন্যাকে কথাগুলো বলা শেষ করে ও ফাটা বলটার দিকে এগিয়ে গেল। তারপর সেটা হাতে তুলে নিয়ে নরম গলায় বলল, আমার বুকে লেগে তোর অনেক ব্যথা লেগেছে তাই না? মাফ করে দিস ভাই। দুপুরের খাবার শেষ করে সকলে আদিবাসী গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হলো। অলি সকলকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে হাঁটছে আর মাঝে মাঝে বিভিন্ন কথাবার্তা বলছে। ওর কথাবার্তার মূল বিষয় হলো আদিবাসীদের জীবন বৈচিত্র্য। তবে অলির মুখমণ্ডল থমথম করছে। কারণটা কি সেটা এখনো বোঝা যায়নি, একটু পর হয়তো বোঝা যাবে। পিকু বরাবরের মতোই অলির সাথে সাথে যাচ্ছে। এবার অবশ্য পিঠে চড়ে বসেনি, ওর হাঁটতে মজা লাগছে। বিল্টু মাহের সাথে মাথা নিচু করে হাঁটছে। বিল্টুর দিকে নজর যেতেই পিকু অলির হাত ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে গেল। অতঃপর বলতে লাগলো, বিল্টু ভাইয়া চলো একসাথে যাই। বিল্টু মাথা নিচু রেখেই বলল, না। এই যাবে না কেন? বিল্টু জবাব দিল না। পিকু এতে করে রেগে গেল। ও বিল্টুর পেটে বেশ কয়েকটা চিমটি কাটলো, কিন্তু এতেও বিল্টুর কোনো ভাবান্তর হলো না। শেষে ব্যর্থ হয়ে পিকু অলির কাছে ফিরে গেল। ও অলির হাত ধরে মিনমিনে গলায় বলতে লাগলো, বিল্টু ভাইয়া খুব খারাপ হয়ে গেছে। অলির ভ্রু কুঁচকে গেল। ও চটজলদি বলতে লাগলো, কেন? আবার কি করেছে ও? আমার সাথে কথা বলে না। অলির চিন্তিত মুখটা নরম হয়ে এলো। ও সামান্য হেসে বলল, তুমি আমার সাথে কথা বলো। বিল্টু পচা, ওর সাথে কথা বলতে যেও না। পিকু মন খারাপ করে নিশ্চুপ হয়ে থাকলো। তবে সেটা অল্পক্ষণের জন্য। পরে মুহূর্তে আশেপাশের জায়গাগুলো দেখে নানা প্রশ্ন করতে লাগলো। এই যেমন, গাছটা অমন বাঁকা হয়ে আছে কিভাবে? ওর কামড় ব্যথা করে না? পাখিটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ওর কি লজ্জা নেই? আচ্ছা অলি ভাইয়া, পাখিরা কি শোভন ভাইয়ার মতো পাঁদু করে? পিকুর এমন অদ্ভুত সব প্রশ্ন শুনে অলির মাথা আওলা হয়ে গেল। ও বহু কষ্টে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছে, আর যেগুলোর উত্তর খুঁজে পায়নি সেগুলোর প্রশ্ন শুনেও না শোনার ভান করেছিল। তবে অলি যে কয়টার উত্তর দিয়েছে সেগুলো প্রশ্নের মতোই ইন্টারেস্টিং। যেমন, গাছ তার বউকে দেখার জন্য একটু বাঁকা হয়েছিল। বইয়ের রূপ এত তীব্র ছিল যে সোজা হতে ভুলে গেছে। যে সোজা হবার কথা ভুলে যায় সে নিশ্চয়ই ব্যথার কথা ভুলে গেছে। আরেকটার উত্তর হচ্ছে, মানুষের মধ্যেও যেমন ব্যালজ্জা রয়েছে পাখিদের মধ্যেও তেমন ব্যালজ্জা আছে। এই পাখিটা মনে হয় ব্যালজ্জাদের বংশধর। পিকু এরপরেও আরও অনেক প্রশ্ন করেছে, কয়েকটার উত্তর উলি দিয়েছে আর কয়েকটা না শোনার ভান করেছিল। প্রশ্ন করার পর্ব আপাতত পিকু শেষ করেছে, তবে বলা যায় না আবার কখন স্টার্ট হয়ে যায়। তাই অলি পকেট থেকে কয়েকটা চকলেট বের করে পিকুকে খেতে দিয়েছে। পিকুর মনোযোগ এখন চকলেট খাওয়ায়। অলির মুখের থমথমে ভাবটা কিন্তু এখনো আছে। পিকু খাওয়ার পাশাপাশি বারবার অলির দিকে তাকাচ্ছে। অলিকে ওর অনেক ভালো লাগে, তাই সবসময় তাকিয়ে থাকে। এই তাকানোর কারণে অলির থমথমে ভাবটা ওর নজরে আসলো। পিকু চকলেট খেতে খেতে বলল, ভাইয়া, তোমার মুখটা অমন করে রেখেছো কেন? মনে হচ্ছে 4 দিন থেকে হাগু আটকে রেখেছো। অলি থতমত খেয়ে গেল, সাথে লজ্জাও খানিকটা পেয়েছে, কারণ ওর কান দুটো লাল হয়ে গেছে। ও ইতস্তত করে বলতে লাগলো, আমি নিয়মিত প্রাকৃতিক কাজ শেষ করি, তাই এসব কথা বলবে না পিকু। পিকু খিকখিক করে হাসতে লাগলো। অলির অবস্থা দেখে ওর ভীষণ হাসি পাচ্ছে। ওর হাসি চলতে থাকলো।
আর এর মাঝে ওরা আদিবাসী গ্রামে প্রবেশ করলো। অলি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, সাজেকের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী হচ্ছে লুসাই, তারপর পাংখুয়া আর ত্রিপুরা। আমরা সর্বপ্রথম লুসাইদের জীবন বৈচিত্র্য দেখব। চলুন যাওয়া যাক। অলি ওদের নিয়ে লুসাইদের বাসস্থানে গেল। কয়েকজন অলিকে দেখতে ছুটে এলো। বারবার আসার কারণে ওর সাথে চেনা জানা হয়ে গেছে। ওরা অলিকে যেমন হাসি মুখে গ্রহণ করলো, তেমন অলিও হাসি মুখে ওদের সাথে কথা বলতে লাগলো। অনন্যা দেখলো কয়েকজন অদ্ভুত এক ভাষায় নিজেদের মাঝে কথা বলছে। অলি একবার বলেছিল ওদের নিজস্ব ভাষা রয়েছে, যদিও ওরা বাংলাতেও কথা বলে, তাই ভাষা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। একটা ছোট্ট আদিবাসী মেয়ে অনন্যার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। মেয়েটা পরনে অনেক জাঁকজমকপূর্ণ পোশাক। আদিবাসীদের পোশাক অনেক নজর করা হয়, বিশেষ করে নারীদের। অনন্যা মুগ্ধ নয়নে সকলের দিকে তাকাতে লাগলো। ওদের কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। অন্যরকম সৌন্দর্য খেলা করছে সকলের মুখবিবরে। সেই মেয়েটা এখনো অনন্যার দিকেই তাকিয়ে আছে। অনন্যা মেয়েটার দিকে এগিয়ে গেল, অতঃপর মিষ্টি করে হেসে বলল, তোমার একটা ছবি তুলি কিউটি। মেয়েটা হাসি মুখে সম্মতি জানালো। অনন্যা ওর বেশ কয়েকটা ছবি তুললো। মেয়েটাকে একটু বিরক্ত বলে মনে হচ্ছে না, বরং ও বেশ মজা পাচ্ছে বিষয়টাতে। মেয়েটা হাতে ইশারা করে ওকে নিজের সাথীদের সাথে পরিচয় করে দিল। অনন্যা সকলের সাথে পরিচিত হলো। ওর খুব ভালো লাগছে এই জায়গাটা, এই মানুষগুলোকে। সেই মেয়েটার সাথে অনন্যা বেশ খানিকটা ভাব হয়ে গেছে। বাচ্চাটার নাম কাকাত হেনিনচিতা। অনন্যা ওকে ছোট করে হ্যানিন বলে ডাকছে। হ্যানিন ওকে নিয়ে অলির দিকে এগিয়ে গেল। অলির সাথেও যে হ্যানিনের ভাব আছে সেটা একটু পরেই বোঝা গেল। ওরা দুজন হেসে হেসে অনেকক্ষণ গল্প করলো। অনন্যা বাকিদের ছবি জায়গাগুলো সব কিছু নিজের ক্যামেরায় বন্দি করে ফেললো। এমন সময় অলি ওর পাশ দিয়ে যেতে যেতে বলল, মানুষ আজকাল ন্যায় অন্যায় ভুলে যাচ্ছে। মাফ না পাওয়া সত্ত্বেও কেমন ঘপাঘপ ভাত খেলো। ছ্যাঃ। কথাটাও হ্যানিনের সাথে বলতে বলতে গেলেও অনন্যাকে উদ্দেশ্য করে বলেছে। সেই বল ছোড়ার ঘটনা এখনো মনের মধ্যে পুষে রেখেছে অলি। এবার বোঝা গেল অলির মুখের থমথমে ভাবের রহস্য। ওর মাফের মূল্য না দিয়ে ভাত খাওয়ায় বেচারা কষ্ট পেয়েছে। অনন্যা অবশ্য ওকে কোনো রূপ পাত্তা দিল না, কারণ ও সম্পূর্ণ নির্দোষ। তাই ভাত না খেয়ে থাকার প্রশ্নই আসছে না। যারা আসল দোষী তারা তো দাঁত কেলিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। বাবা মা আশেপাশে থাকায় ওরা আবারও ভদ্র রূপে ফিরে এসেছে। হ্যানিন ওদের সাথে গিয়েও কথা বলল। তবে অবাক করা একটা বিষয় ঘটে গেল। শুভন হ্যানিনের দিকে তাকানোর পরপরই চোখের পলক ফেলতে ভুলে গেল। হা হয়ে মেয়েটার দিকেই তাকিয়ে থাকলো। ভাইয়ের অবস্থা দেখে সানা হ্যানিনের সামনে শোভনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তবু লাভ হলো না, শোভনের চোখের পলক পড়ছেই না। হ্যানিন চোখ সরু করে এক পলক শোভনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ওদের থেকে দূরে সরে গেল। ও যেদিকে যাচ্ছে শোভনও মন্ত্রমুগ্ধের ন্যায় ওর পিছু পিছু যেতে ধরলে সানা ওর পাছায় একটা লাথি মারল, যার দরুন শোভন উল্টে পড়ল। এবার ওর হুঁশ ফিরেছে। বোনের দিকে কটমট দৃষ্টিতে তাকে সর্বপ্রথম ও সানার গালে একটা চর বসালো। তারপর কিছু একটা বলল যেটা অনন্যা শুনতে পেল না। তবু দৃশ্যটা বেশ উপভোগ্য ছিল অনন্যার কাছে। ছবি তুলে রাখতে পারলে ভালো হতো, কিন্তু ছবি তোলার কথা মনে ছিল না। অনন্যা ধীর পায়ে ওদের দুজনের দিকে এগিয়ে গেল। তারপর কিছু বলতে ধরেও কেন যেন বলতে পারলো না। থাক, ওদের দুজনকে একটু একা ছেড়ে দেওয়াই ভালো। দু ভাই বোন ওর দিকে চোখেতে তাকালো। তবে অনন্যা কিছু না বলে ওদের পাশ কাটিয়ে চলে যাওয়ায় ওরাও কিছু বলল না। শোভনের অবস্থার কথা ভেবে অনন্যার মুচুর মুচুর করে হাসতে লাগলো। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে ও মাথা তুলে তাকালো। হলি আবারও বলতে বলতে গেল, দেশটা রসাতলে চলে গেছে। কিভাবে ভাত খেতে পারলো? ছ্যাঃ ছ্যাঃ। কথাটা বলতে বলতে অলি ওকে পাশ কাটিয়ে চলে গেল। অনন্যা ভ্রু কুচকে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। অনেক কিছু বলার ইচ্ছা হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে অনন্যা বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। তবে আরেকবার কিছু বললে মাথা ফাটিয়ে দেওয়ার পরিকল্পনা ওর আছে। লুসাই সম্প্রদায়ের প্রধান খাবার ধান, ভুট্টা, মাছ আর মাংস। তাছাড়াও ওদের বিভিন্ন আইটেমের খাবার রয়েছে, যেগুলো শুধুমাত্র ওদের খাদ্যাভ্যাস। ঘুরে ঘুরে সবাই এসব দেখতে লাগলো। একটু পর ক্লান্ত হয়ে পড়লে ওরা সবাই এক জায়গায় বসে পড়ল। আশেপাশে লুসাই সম্প্রদায়ের উৎসাহী কিছু মানুষও জড়ো হয়েছে। সকালে গল্প গুজব করছে। বিল্টু লোভের মতো কিছু ফল খাচ্ছিল। তা দেখে ওলি ওর মাথায় চাটি মেরে বলল, আস্তে খারে হালাক হাকড়া। খেতে দাও তো অলি ভাইয়া, মা তো বাড়িতে আমাকে ডায়েট করায়, এখানে অন্তত শান্তি মতো খেতে দাও। মা যা বলে তাই করবি। মা যদি বলে মশাকে চুমু খা,
তাহলে তুই মশাকে চুমু খাবি, বুঝেছিস? পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দিতে বললে সেটাই করবি। মায়ের অবাধ্য হওয়া ভালো কথা না। ওর কথা শুনে সকলে হেসে ফেলল। আলমগীর প্রামাণিক কৌতূহল বশত বলে উঠলেন, তোমরা আপন ভাই? অলি তৎক্ষণাৎ বলল, না, ও আমার খোদেজা চাচি জানের ছেলে। ও আচ্ছা, তোমার মতো সন্তান পেয়ে তোমার বাবা মা নিশ্চয়ই গর্বিত। সম্ভবত। সম্ভবত কেন? ওনাদের গর্বিত করার সুযোগ পাইনি। আমার বাবা মা মারা গেছেন সেই ছোটবেলায়। যে দাদু আমাকে বড় করেছেন তিনিও আমাকে ছেড়ে চলে গেছেন যখন আমার বয়স 13। তখন থেকে দুনিয়ার সবাই আমার আপনজন হয়ে গেছে। কথাগুলো অলি হেসে হেসে বলল, ওর মুখের কোথাও কষ্টের ছাপ নেই। কিন্তু ওখানে উপস্থিত সকলের মুখটা চুপসে গেল। সবাই করুণ চোখে অলির দিকে তাকাতে লাগলো। সবার এমন সহানুভূতি হয়তো অলির ভালো লাগছে না, তাই ও আদিবাসী বাচ্চাদের সাথে গিয়ে গল্প সল্প করতে লাগলো। অনন্যা সেদিকে তাকিয়ে থাকলো। এই প্রথমবারের মতো অলির জন্য ওর একটু খারাপ লাগলো। ছেলেটা নিজের কষ্ট কাউকে বুঝতে দিতে চায় না, এমনভাবে হাসছে যেন ওর মতো সুখী মানুষ এই দুনিয়াতে নেই। তবে অনন্যা বেশিক্ষণ অলির ব্যাপারে ভালো ধারণা ধরে রাখতে পারলো না, কারণ অলি ওর পাশ দিয়ে যেতে যেতে বলল, হায় আল্লাহ, এ কেমন দুনিয়া! মানুষের মনে তিল পরিমাণও নৈতিকতা বেঁচে নেই। ছ্যাঃ, এইভাবে ভাত খেয়ে নিল। কথাটা বলে ও অনন্যাকে পাশ কাটিয়ে চলে গেল। অনন্যা রাগে ফুসফুস করতে লাগলো, তাতে দাঁত চেপে বলতে লাগলো, ছাগলের লাদি। আমি দরকার পড়লে গামলায় গামলায় ভাত খাবো, তাতে আপনার কি? আদিবাসী গ্রামের সকলের সময় বেশ ভালোভাবে কাটছে। ওলের সময় খারাপ কাটতো যদি ও অনন্যার দেওয়া গালিটা শুনতো। তবে শোভনের সময় যে সবার থেকে ভালো কাটছে সেটা বলাই যায়। এই প্রথমবার ও বোনকে বিরক্ত করার দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। ওর নজর ক্ষণে ক্ষণে হ্যানিনের দিকে ছুটে যাচ্ছে। ওর এই অবস্থা দেখে সানা চোখ মুখ কুচকে বলতে লাগলো, এভাবে হাসবি না, তোর দাঁতে মানচিত্র ভালো না। ছ্যাঃ, জোকারের মতন লাগে। বোনের করা অপমানটা একটু গায়ে লাগলো না ওর, বরং বোনের বকবকানিও আজ মধুর বলে মনে হচ্ছে। ইচ্ছে করছে সানাকে একটা বিশেষ কিছু কিনে দিতে। অবশ্য আশেপাশের সবাইকে ওর কাছে প্রিয়জন মনে হচ্ছে। অলি বড়দেরকে আদিবাসী সম্প্রদায় সম্পর্কে টুকিটাকি তথ্য দিতে লাগলো, আর বাকিটা ওরা আদিবাসীদের থেকেই শুনে নিল। অলি এক দায়িত্ব শেষ করে আরেক দায়িত্ব পালন করার জন্য এগোতে লাগলো। এগোতে এগোতে ও অনন্যার কাছাকাছি চলে আসলো। অতঃপর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই কেমন দেশ! বাংলাদেশের মানুষের এমন অধপতন তো মেনে নেওয়া যাচ্ছে না। অনন্যা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকালো। মুখের কাছে অনেক কথা এসে জমা হলো, কিন্তু সেগুলো বের করতে ইচ্ছে করছে না, তাই শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। অন্যদিকে ওলি হেলতে দুলতে শেষ বাজিয়ে সামনের দিকে যেতে লাগলো। যেতে যেতে ওর নজর অদ্ভুত ক্যারেক্টারের দুই ভাই বোনের দিকে গেল। ও ওদের পাশে খানিকটা বসল। সানার চোখ মুখে বিরক্তি, আর শুভন এখনো ক্যাবলার মতো দাঁত বের করে হাসছে, যেটা দেখতে সানার কাছে বিশ্রী লাগছে। অলি এক পলক দু ভাই বোনের মুখের মানচিত্র পরখ করলো, অতঃপর গলা খাকড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, আজ কি বিশেষ কোনো দিন? ফাইটিং ওয়াই অফিং? সানা বিরক্ত মুখে বসে থাকলেও অলির ভুল ইংরেজি শুনে হেসে ফেলল। ও হাসি অব্যাহত রেখে বলল, অলিভাই, এসব ইংরেজি কার থেকে শিখেছো? আমি নিজে নিজে বানিয়েছি। ইংরেজদের থেকেও ইউনিক আর ইন্টারেস্টিং হচ্ছে আমার বানানো ইংলিশ। সানা হাসতে হাসতে বলল, তা তো দেখতেই পারছি। পরে দেখো, আগে বলো তোমরা আজ এত ভদ্র কেন? মাথায় কোনো সমস্যা হয়েছে? সম্ভবত একজনেরই হয়েছে। দুইজনের মধ্যে একজনের মাথা খারাপ হলে তো আর ঝগড়া জমে না, তাই বসে আছি। কার মাথায় গন্ডগোল হয়েছে? সানা ভ্রু কুচকে অলির দিকে তাকিয়ে বলল, এটাও বলে দিতে হবে? আমি তো দিব্যি তোমার সাথে কথা বলছি, তাহলে নিঃসন্দেহে দ্বিতীয় জনের সমস্যা। তার মানে শোভন? সানা ভ্রু কুচকে রেখে বলল, হ্যাঁ। আচ্ছা, তোমার কমন সেন্স কোথায়? অলি অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, বাড়িতে রেখে এসেছি। আসলে অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে তো, তাই কমন সেন্স নেওয়ার জায়গা ছিল না। সানা আবারও হাসতে লাগলো। ও হাসতে হাসতে বলল, তোমার রসিকতা করার ক্ষমতা বেশ ভালো। যাকগে, গলা শুকিয়ে গিয়েছে, একটু পানির ব্যবস্থা করে দিতে পারবে ভাইয়া? কেন পারবো না? কমন সেন্স রেখে আসলেও পানির ব্যবস্থা করার মতো ক্ষমতা সাথে করে নিয়ে এসেছি।
সানা আরো এক দফা হেসে নিল। অন্যদিকে অলি গলা উঁচিয়ে বলল, চিতা, এক গ্লাস পানির ব্যবস্থা করতে পারবি? সানা ভ্রু কুচকে বলল, চিতা, দারুণ ইন্টারেস্টিং নাম তো। শুভন বিড়বিড় করে কয়েকবার নামটা উচ্চারণ করলো, তারপর বিড়বিড় করে বলল, চিতা নাম যার সে তো আমাকে এক ঝলকেই ধরাশীয় করবে, তাই নয় কি? নিজে নিজেকে প্রশ্ন ছুড়ে ও মুসুর মুসুর করে হাসতে লাগলো। অনন্যা হেরিন বলে ডাকলেও অলি ওকে চিতা বলে ডাকে। অলি ডাকার 1 মিনিটের মধ্যেই হেরিন এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে উপস্থিত হলো। সানা মুচকি হেসে পানির গ্লাসটা নিয়ে বলল, ধন্যবাদ, ভয় দেবে, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। জবাবে হেরিন মিষ্টি করে হাসলো। সেই হাসির দিকে তাকে শুভনের হৃৎপিণ্ড লাফাতে লাগলো। আর চোখে ভাইয়ের অবস্থা খেয়াল করে সানা খুব জোরে ওর প্যাটে একটা গুতা মারলো। সেই গোতাও শুভনের কাছে ভালোবাসার প্রকাশ বলে মনে হলো। ও মনে মনে বলল, আমার বোন আমাকে এত ভালোবাসে সেটা তো জানতাম না। না না না, আজ থেকে ওকে আর কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। মনে মনে কথাগুলো বলে শুভন আবারও হেরিনের দিকে তাকালো। ওর মুখে বোকা বোকা হাসি ফুটে আছে। সেই হাসির দিকে তাকিয়ে হেরিনের গা জ্বলে গেল। বিরক্তিতে ওর মুখ ছেয়ে গেল। তাই ও গ্লাস নিয়ে দ্রুত জায়গা প্রস্থান করলো। ও চলে গিয়ে হাফ ছেড়ে বাঁচলেও শুভনের বুকে অদৃশ্য এক ব্যথা হতে লাগলো। ওরা 3 জন এখন চুপচাপ বসে আছে। অলি মনে মনে মাফের বিষয়টা নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে, তাই কথাবার্তা বলছে না। নয়তো ও একাই গল্প চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। এমন সময় পিকু কাঁদো কাঁদো মুখে অলির কোলে গিয়ে হুট করে বসে পড়লো। এতে করে অলি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। ও চিন্তিত স্বরে বলল, কি হয়েছে পিকু সোনা? তোমাকে কি কেউ কিছু বলেছে? পিকু মাথা ডানে বায়ে ঘুরে বলল, না। পিকু অলির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলতে লাগলো, না। তোমার আম্মু বকাঝকা করেছে বা মেরেছে? না। তাহলে তোমার মন খারাপ কেন? পিকু অলির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলতে লাগলো, মিল্টু ভাইয়া খারাপ হয়ে গেছে, আমাকে দেখলেই শুধু পালায়, খেলতে চায় না আমার সাথে। অলি ফিক করে হেসে ফেললো। বড় মুহূর্তে মুখটা ইচ্ছাকৃত ভাবে গম্ভীর করে বলল, ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। তুমি মন খারাপ করো না পিকু। যে তোমার সাথে খেলতে চায় না তার সাথে খেলার দরকার নেই। তুমি বরং চিতার সাথে গিয়ে খেলো। পিকু চোখ বড় বড় করে বলল, চিতার সাথে? তুমি কি আমাকে মারতে চাও? বোকা ছেলে, চিতা আমাকে মরমর করে খেয়ে ফেলবে না। অলি প্রাণ খোলা হাসি হেসে বলতে লাগলো, এটা মানুষ চিতা, পশু চিতা না। এমন নাম রেখেছো কেন ভাইয়া? মানুষ তো আসল চিতা ভেবে ভয় পাবে, তাই না? এমন নাম কেন রেখেছে সেটা তো চিতার বাবা মা বলতে পারবে পিকু। তুমি বরং তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা। শুভন গা ঝাড়া দিয়ে বসা থেকে উঠে বলল, পিকু চল, আমি তোকে চিতার কাছে নিয়ে যাচ্ছি। দুজনে গিয়ে প্রশ্নটা জিজ্ঞাসা করা যাবে। পিকু মহা খুশি হয়ে ভাইয়ের হাত ধরে যেতে লাগলো। ওদের গমন পথের দিকে তাকিয়ে অলি বলতে লাগলো, শোভন বেশ ভালো একটা ছেলে দেখছি, বোনের কত খেয়াল রাখে। সানা হাই তুলে বলতে লাগলো, পিকুর জন্য না, নিজের স্বার্থে গিয়েছে বাদরটা। অলি কপাল কুচকে সানার দিকে তাকালো। সানা মুখ বিকৃত করে গালে হাত দিয়ে বসে আছে। শুভন পিকুকে নিয়ে হেনিনের মুখোমুখি দাঁড়ালো। হেনিন মুখ গম্ভীর করে শুভনের দিকে তাকালো। ওর মুখশ্রীকে পাত্তা না দিয়ে শুভন হাসি হাসি মুখে বলতে লাগলো, আপনার মতো মিষ্টি মেয়ের সাথে আমার বোনের পরিচয় করিয়ে দিতে এলাম। হেনিনের চোখ সবে মাত্র পিকুর দিকে গেল। পিকুকে দেখতে অবশ্য ওর মুখের বিরক্তি হারিয়ে গেল। ও হাসি মুখে পিকুর গাল টেনে দিয়ে বলল, অনেক কিউট তো তুমি। তোমার নাম কি? আমার নাম সারা, তবে সবাই আমাকে পিকু বলে ডাকে। তুমি যেমন কিউট, তোমার নামও তেমনি কিউট। কেমন লাগছে আমাদের গ্রাম? ভালো লাগছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তোমার নাম চিতা কেন রেখেছে তুমি জানো? আমি একটু ভয় পেয়েছিলাম। হেনিনের হেসে ফেলে বলল, ভয় পেও না, আমাদের নাম একটু অন্য রকম হয়। আমার নাম হেনিন চিতা। পিকু ক্ষণকাল চুপ থেকে বলল, এটা অনেক বড় নাম, আমি তোমাকে হেতা বলে রাখবো। আচ্ছা, যা ইচ্ছে ডাকতে পারো। তোমার কথাগুলো অনেক কিউট, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে।
শুভন তখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওকে পাত্তা দিচ্ছে না দেখে ও ক্রমাগত গলা খাকারি দিতে লাগলো। এক পর্যায়ে হ্যানিন ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তা দেখে শুভন বলতে লাগলো, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন চিতা ম্যাডাম? হ্যানিন কণ্ঠের স্বর কঠিন করে বলল, জি। ও ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে এক গ্লাস পানি হাতে ফিরে এলো। শুভন হাস্যোজ্জ্বল মুখে সেই গ্লাস নিয়ে একটা চেয়ারে বসে পানি খেয়ে নিল। পানি খাওয়া শেষে ও গ্লাস ফিরিয়ে দিতে দিতে বলল, ধন্যবাদ। আর হ্যাঁ, আমিও পিকুর মতোই দেখতে এবং ওর মতোই কিউট। হ্যানিন কপাল কুঁচকে ক্ষণকাল শুভনের মুখের দিকে তাকিয়ে থাকলো। শুভন সে তখন থেকে একটা মার্কা মারা হাসি হেসে চলেছে। ওর হাসির দিকে তাকালে হ্যানিনের মেজাজ আরো বেশি করে খারাপ হচ্ছে। ও কটকট গলায় শুভনকে বলল, আপনি একটা ভং। কথাটা বলে ও পিকুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো পিকু, তোমাকে মজার মজার জিনিস দেখাই। পিকু হাসি মুখে হ্যানিনের সাথে চলে গেল। অন্যদিকে শুভন আহাম্মক হয়ে বসে আছে। হ্যানিন ওকে কি বলে গেল সেটাও বুঝতে পারছে না। কয়েক মিনিট নিশ্চুপ থাকার পর ও নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, হয়তো কোনো প্রশংসা করেছে। পিকু সামনে বলতে হয়তো লজ্জা পাচ্ছিল। শুভন লাজুক হেসে বলল, যা দুষ্টু, এভাবে কেউ প্রশংসা করে? অলি ভাইয়ার থেকে শুনতে হবে তুমি আমাকে কি বলে প্রশংসা করলে। শুভন অলিদের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর মুখে লাজুক হাসি এখনো ফুটে আছে। একটু পর পর ও বিড়বিড় করে বং বলছে। দেখতে দেখতে ও অলিদের কাছে চলে আসলো। ওর হাসি মুখের দিকে অলি আর সানা চোখেতে তাকালো। সাথে সাথেই দুজনের ভ্রু কুঁচকে গেল। সেটাকে পাত্তা না দিয়ে শুভন বলতে লাগলো, আচ্ছা অলি ভাইয়া, বং মানে কি? অলি কপাল কুঁচকে বলল, কে বলেছে? যেই বলুক, তোমার তাতে কি? নাকি আমার প্রশংসা তোমার সহ্য হয় না? প্রশংসা? তা নয় তো কি, বং মানে নিশ্চয়ই ভালোবাসা টালোবাসা রিলেটেড কিছু হবে। বলে শুভন লাজুক হাসতে লাগলো। ওর হাসি বেশিক্ষণ থাকতে না দিয়ে অলি তৎক্ষণাৎ গড়গড় করে বলল, বং মানে গরু? শুভনের লাজুক হাসি ফুরুত করে জানালা দিয়ে পালিয়ে গেল। ওর চোয়াল ঝুলে পড়েছে। পুরো বিষয়টা মস্তিষ্কে পৌঁছাতে একটু সময় লাগছে। অন্যদিকে অলি সর্বোচ্চ ভাবে হাসি আটকানোর চেষ্টা করছে। সানা পুরোটা সময় ভ্রু কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এবার জোরে জোরে হাসতে লাগলো। ওর হাসি দেখে অলি হাসি আটকে বাদ দিয়ে নিজেও হেসে ফেললো। হাসতে হাসতে বলল, আহারে ছেলেটা কিভাবে বোকা বনে চলে গেল। শুভনের মুখটা গম্ভীর হয়ে গেছে। ও কাট গলায় বলতে লাগলো, আমি অন্তত তোমার মতো বোকা না। বল ছুড়লাম আমি, আর দুষ্পূল্য রূপটাপুর উপর, তবু ধরতে পারলে না। ছি। অলির হাসি তৎক্ষণাৎ থেমে গেল। ওর মাথায় মনে হয় বাজ পড়ল। আজ ও কি করেছে সব এক এক করে মনে পড়ে গেল। সেই সাথে ওর মনের কোথাও যেন বেজে উঠল, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। দূর থেকে একটা পাখি ডেকে উঠল। সেই পাখির ডাকে অলি চমকে উঠল। ও এখনও শুভন আর সানার সাথে বসে আছে। অলি ফ্যালফেল করে ওদের দুজনের দিকে তাকিয়ে মিনমিন গলায় বলল, সত্যি মিথ্যা বলছো না তো? শুভন কাট গলায় বলল, বং মানে গরু হলে বল ছুড়ার কাহিনীটাও সত্যি। অলি মাথায় হাত দিয়ে বলল, তাহলে তো সত্যি। শুভনের মনে ক্ষীণ আশা জন্মেছিল যে হয়তো অলি ওকে খেপানোর জন্য মিথ্যা বলেছে। বঙ্গের মানে ভালোবাসা রিলেটেড কিছুই হবে। কিন্তু অলি ওর সমস্ত আশায় পানি ঢেলে দিল। ও নিজেও অলির পাশে গালে হাত দিয়ে বসে পড়ল। দুজনে অসহায় মুখে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। তবে এই দুই ডিপ্রেসড মানুষের মাঝে সানা ছিল সম্পূর্ণ উৎফুল্ল। ও তখন থেকে হেসে চলেছে। এত মজা মনে হয় জীবনে কোনো দিন পায়নি। ও হাসতে হাসতে বলতে লাগলো, এত ফান কাবি নাহি পাएंगी। অলি আর শুভন একই সাথে সানার দিকে তাকালো। পর মুহূর্তে আবারও আগের অবস্থায় ফিরে গেল। বেশ কিছুক্ষণ ওদের সাথে বসে একা একা হাসার পর সানা বসা থেকে উঠে পড়ল। এদের দুজনের সামনে থাকলে ও হাসতে হাসতে মরে যেতে পারে। সানা ঘুরে ঘুরে আশেপাশের জায়গা দেখতে লাগলো। আদিবাসীদের গায়ের পোশাকগুলো অনেক রঙিন আর আকর্ষণীয়। ওদেরকে বেশ মানিয়েছে পোশাকগুলোতে। ও যখন এসব দেখতে ব্যস্ত তখন মাহি ওর দিকে এগিয়ে এসে বলল, এই যে বাচ্চাগুলোকে দেখেছো? কপাল কুঁচকে মাহির আপাত মস্তক এক পলক দেখল। অতঃপর কঠিন গলায় বলল, আমি বাচ্চা না, আমার বয়স 15, আমি ক্লাস 9-এ পড়ি। মাহি মিথ্যা ভয় পাওয়ার অভিনয় করে বলল,
ভীষণ ভুল হয়ে গেছে, দয়া করে যদি একটু মাফ করে দিতেন বড় বাচ্চা। সানার কপাল আর কুঁচকে গেল। তা দেখে মাহির চটজলদি টপিক চেঞ্জ করে বলল, অলি কোথায় জানো? মরার মতো এক জায়গায় বসে আছে, খুঁজলেই পাবেন। কথাটা গম্ভীর মুখে বলার পরপরই সানা ওকে পাশ কাটিয়ে চলে গেল। ওর ভীষণ রাগ লাগছে। কেউ ওকে বাচ্চা বললেই ওর মেজাজ খারাপ হয়ে যায়। টিনেজ মেয়েরা নিজেদের সমবয়সী বড় দেখানোর চেষ্টা করে, নিজের বয়সের থেকে খানিকটা বড় বড় আচরণ করে। সানার মধ্যেও সেই জিনিসটা প্রকট। অনন্যা এতক্ষণ চুপচাপ বসেছিল, হঠাৎ ক্লান্ত লাগছে ওর। শুভন আর সানার অস্বাভাবিক আচরণ না দেখতে পেয়ে ওর ভালো লাগছে না। দুজনের মারামারি না দেখলে ওর যে এত খারাপ লাগবে সেটাও ভাবতেই পারেনি। অবশ্য অলির জন্য ওর মনটা বেশি করে ত্যক্ত হয়ে আছে, তাই সবকিছু সহ্য লাগছে। সকাল থেকে ভালো কিছু ঘটেনি, ঘটার মধ্যেও হ্যানেনের সাথে সাক্ষাৎই একটু আনন্দদায়ক ছিল। এত সুন্দর একটা পরিবেশে মুখ গোমরা করে থাকতে ভালো লাগছে না ওর, তাই আশেপাশে একটু ঘোরার ইচ্ছা হলো। আলমগীর প্রামাণিককে আদিবাসী গ্রামে আসার পর থেকে আর দেখেনি অনন্যা। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।